আমার আপনার একজনের ব্রেইনের দাম 1800 কোটি কোটি টাকা, এবং এই ব্রেইনের যে ক্যাপাসিটি, আমার আপনার ব্রেইনের যে ক্যাপাসিটি, এটা হচ্ছে 2.5 পেটাবাইট। একদম এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী মানুষকে পৃথিবীতে কোন দিন আমার নাম বলবে যে এরকম হাসান ভাই কোনো এক মঞ্চে বলবে বিশ্বের 1 নাম্বার ধনী হচ্ছে কক্সবাজার পলিটেকনিকের সেই ইঞ্জিনিয়ার? কবে বলবে বলেন তো? জুকারবার্গ অথবা বিল গেটস অথবা ইলন মাস্ক, যার কথা বলছি, তার ব্রেইনের ওজন কত কেউ বলতে পারবেন? আমার এক ম্যাম আমাকে বলছিল যে মামু, তোমার আর তোমার সফলতার মাঝখানে দূরত্ব একটা মামা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাদা কিসের কালার? সাদা কিসের কালার? শান্তির কালার, বা অথবা মঙ্গলের কালার, অথবা হচ্ছে ভালো কিছুর কালার, অথবা হচ্ছে ফুরফুরে থাকার কালার, তাই না? তো আপনারা কি সবাই সকালে খাইছেন? তাহলে কি ঠিকঠাক আছেন? খাওয়ার কি আছে? হ্যাঁ, আকর্ষণীয় খাবার না? তাহলে সবাই খাবার খাওয়ার জন্য আসছেন, আমার কথা শুনতে আসেন নাই? ঘটনা কি এরকম? ওকে, আমাদের স্যার আছেন। আমি 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 কক্সবাজার পলিটেকনিকে আমার জীবনের প্রথম আসা, এবং এই আসার সুযোগটা করে দেওয়ার জন্য আমি আমার সম্মানিত স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। স্যারের জন্য একটা জোরে করতালি চাই। এবং আমি চাইবো যে কক্সবাজার পলিটেকনিকে যত প্রোগ্রাম শুক্র শনিবারে হবে আমি আসবো ইনশাআল্লাহ। তবে আমাকে একটু আগে জানাইতে হবে, এতটুকুই, আর কোনো কন্ডিশন নাই। শুধু একটু আগে জানাইলে আমি চলে আসার জন্য চেষ্টা করব। যেহেতু আপনারা কোথায় আছেন? কি লাভ আসলে এখানে? সমুদ্রে গোসল করা যাবে। সো নরমালি যদি অনেক জায়গা থেকে ইনভিটেশন আসে, বাট সব জায়গায় যাওয়ার জন্য যে একটা লোভ থাকা, যে কক্সবাজার বললে আলাদা একটা ফিলিংস, তাই না? সমুদ্রের ছবি তোলা যাবে, ওই ছবিগুলো পোস্ট করা যাবে। সো এটা তো ধরেন আমাকে কেউ যদি বলে যে ভাই ফেনী পলিটেকনিকে আসেন, তো ওখানে গিয়ে আমি কিসের সাথে ছবি তুলবো? এই জন্য আপনারা দাওয়াত দিলে আমি চলে আসবো ইনশাআল্লাহ। তো আমরা যারা ক্ষুধার্ত আছি, আমরা আগামী কিছু সময় একটু, হ্যাঁ, আমার মনে হয় যে ফোনে 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 ছবি তুলেন, ওকে, নো প্রবলেম। আমি আছি আপনাদের সাথে 12টা পর্যন্ত ইনশাআল্লাহ। বাট আমি অল্প কিছু সময় কথা বলবো আপনাদের সাথে। কথাগুলা নিশ্চয়ই আপনারা কথা শোনার জন্য আসছে, রাইট? তো পৃথিবীতে কিছু মানুষ আছে খুব বোকা, যারা হচ্ছে কেউ কথা বলবে আর তার কথা শুনবে। আপনারা কি বোকা মানুষ? নাইলে কথা শোনার জন্য এইভাবে, মানে পৃথিবীতে একটা সময় ছিল যে গান শোনার জন্য মানুষ আসতো। কোথাও একটা কনসার্ট হবে, কোথাও একটা ধরেন আপনার আমাদের হচ্ছে আসিফ আসবে, অথবা হচ্ছে ইন্ডিয়া থেকে এ আর রহমান আসবে, আমরা টিকিট কেটে গান শুনতে যেতাম, রাইট? কিন্তু কথাও যে মানুষ শুনতে চায়, এটা পৃথিবীতে আমি প্রথম দেখছি ডক্টর জাকির নায়েকের কাছ থেকে। যে এত মানুষ কথা শুনে, ঘন্টার পর ঘন্টা কথা শুনে, শুধু কথা শুনবার জন্য আসে। সো এটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হয় যে বাংলাদেশে বা যে কোনো জায়গায় যে কথা শোনার জন্য বসে থাকার যে ধৈর্য শক্তি, এটা যাদের মধ্যে আছে তারা পৃথিবী জয় করতে পারে। আপনাদের মধ্যে এই শক্তিটা আছে? আছে? আমি যদি বলি যে বিকাল 3টা পর্যন্ত আমাদের ব্রেক দিয়ে কথা চলবে, রাজি আছেন? কে কে রাজি নাই? তাহলে আমি কি প্রশ্ন করছি এটা আগে একটু বুঝতে হবে আর কি, তাই না? আমরা অনেক সময় সারা যখন ক্লাসে পড়াই, একটু সামনে যারা বসি তারা একদম একেবারে থাকি, কখনই স্যার জিজ্ঞেস করবে কখনই উত্তরটা আমি দিয়ে ফেলবো, তাই না? সো এরকম আমাদের অনেকের মাইন্ডসেট থাকে। এটা ভালো, কিন্তু আমি কি বলছি এক্স্যাক্টলি সেটা বুঝতে হবে। তা আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, করবো কি? ওকে, আমি আমার ওয়াইফের সাথে মাঝে মাঝে একটু ঝগড়া হয় না? সাদদেরও হয়। সো এটা প্রথম দিকে বেশি হইতো। আমরা যখন রাত্রিবেলা একটা বিষয় নিয়ে ঝগড়া হয়, অনেকেরই হয়, রামিজবের হয় কিনা আমি জানি না, মশারি কে টানাবে এটা নিয়ে ঝগড়া। কি নিয়ে ঝগড়া? মশারি কে টানাবে। যখন মশা কামড় দেয়, এখন ধরেন আমরা তো আসলে চাকরি বাকরি করে লোকাল বাসে ঝুলে 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 বাসায় ফিরি। বাসায় ফেরার পরে কি মশারি টানানোর জন্য যে মানসিক স্ট্রেংথ, এটা কি থাকে? আর থাকে কি? ওনারা ভালো বলতে পারবে। ওনারা ভালো বলতে পারবে বলতে, আপনাদের যদি ধরেন সিনিয়র আপুদের বিয়ে টিয়ে হয়ে থাকে তাহলে ভালো বলতে পারবেন আর কি। তো আমাদেরও ওই এনার্জি থাকতো না। এখন না থাকার কারণে একটা ঝগড়া হইতো সবসময়, এটা মধুর ঝগড়া আর কি, এটা ওই রকম টাইপের কোনো ঝগড়া না। দেন একদিন ডিসিশন নিলাম যে তাহলে একটা চুক্তি করতে হবে। কি করতে হবে? এগ্রিমেন্টে যাব। সে এগ্রিমেন্ট কি? এগ্রিমেন্টের প্রস্তাবটা আমি দিলাম। মশারি টানানো নিয়ে যেহেতু ঝামেলা, সবসময় যেহেতু আপনিই টানান, আমি যেহেতু টানাই না, সো আমরা একটা চুক্তি করি। তোকে কি চুক্তি?
আমি বললাম যে একদিন আপনি মশারি টানাবেন, আমি ঘুমাবো, আর একদিন আমি ঘুমাবো, আপনি টানাবেন। ও বললো হ্যাঁ ঠিক আছে। কি বললো? ঘটনা আসলে কি? ঘটনা হচ্ছে আমি একদিন ঘুমাবো, আপনি মশারি টানাবেন, আর একদিন আমি টানাবো, আপনি টানাবেন, আমি ঘুমাবো। তো উনি মনে করছে একটা মনে হয় ওনার পক্ষে গেছে। সো এই জন্য আমরা চট করে হাত তুলে ফেলা যাবে না যে কি জিজ্ঞেস করছি বা কি বলে দিই আর কি। তো আমি এখন ছোট্ট প্রশ্নটা করি, করবো কি? এটা কিন্তু আমি সব জায়গায় করি, আমি টেস্ট কেস চালাই যে ঠিকঠাক আমাদের আইকিউ কাজ করে কিনা। আমি কি করব? সত্যি করব? সত্যি শুনতে চান? এটা যদি পারেন তাহলে আপনাকে আমি কোল্ড ড্রিঙ্কস খাওয়াবো, মজু মজু খাওয়াবো, অন্য কিছু না, কোক টোক না। আর যদি না পারেন আপনারা আমাকে কি খাওয়াবেন? কি খাওয়াবেন? স্যার তো একটু আগে লাল চা খাওয়াচ্ছে, অনেক চমৎকার লাল চা। স্যার আপনারা কি খাওয়াবেন? ওকে, আমি কি প্রশ্নটা করবো? আমি কি 3, 2, 1 বলবো? আমার ভিডিও দেখেন কে কে? তাহলে তো আপনারা পেয়ে যাবেন অনেকে, তাহলে তো সমস্যা। আচ্ছা তারপরেও করি, হ্যাঁ? 3, 2, 1 বলবো? হাত তুলতে হবে, দেন উত্তর দিতে হবে। ওকে, 3, 2, 1 থাকবা দিয়ে দিই। করবো? ভাই কেউ একজন গান একটা ভালো গাইলে বলে না ওয়ান মোর ওয়ান মোর, তারপর বলবেন না করেন ভাইয়া করেন, বলেন না কেন? আমি কি করব? ওকে, তাহলে জোরে বলতে হবে। হ্যাঁ, আমি কি আসলে করব? করি, হ্যাঁ? 3, 2, 1 1 কেজি সমান কত কিলোগ্রাম? ওকে স্যার, সবাই উত্তর দিয়েছে 1 কেজি সমান 1000 কিলোগ্রাম। আপনারা এখন সময়ও নিছেন, সময় কিন্তু নেওয়া যাবে না। ওকে ঠিক আছে, হাত নামান। আমি আমার উত্তর পেয়ে গেছি। আমি প্রশ্ন করেছি 1 কেজি সমান কত কিলোগ্রাম, আপনারা সবাই বলছেন 1000 কিলোগ্রাম। প্রথমে যারা উত্তর দিচ্ছেন 1000 কিলোগ্রাম বলছেন না? সমস্যা নেই, এটার জন্য আপনাদের স্যাররা সেশনাল কাটবে না, এটার জন্য আপনাদের মার্কসও কাটবে না। কিন্তু আমি জাস্ট একটু টেস্ট করলাম যে আমাদের আইকিউ, আমাদের কনসেন্ট্রেশন কত শার্প। আমি কিন্তু সেম প্রশ্ন করছি, একদম সহজ প্রশ্ন না, আপনার নামের চেয়ে সহজ। 1 কেজি সমান কত কিলোগ্রাম, বাট আমরা মাইন্ডসেটে কি তৈরি হয়েছে? 1 কেজি সমান 1000 কিলোগ্রাম, 1000 বা 1 কেজি সমান আমরা পড়ে আসছি ছোটবেলা থেকে, 1 কেজি সমান 1000 গ্রাম, গ্রাম 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 গ্রাম। এটা পড়তে পড়তে মস্তিষ্কে সেট হয়ে আছে 1 কেজি সমান গ্রাম 1000। পেছনে কি গ্রাম না কিলোগ্রাম এটার মাথার মধ্যে নাই, তাই না? সো আমাদের তাহলে মস্তিষ্ককে আরো একটু কি করতে হবে? শার্প করতে হবে। আমাদের আজকে ব্যানারের নাম কি? কোন জিনিসটাকে রিচার্জ করতে হবে? দরকার আছে? আসলে কি দরকার আছে? ওকে, পৃথিবীতে এই মুহূর্তে, পৃথিবীর একদম এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী মানুষ কে? ইলন মাস্ক। আচ্ছা তারপরে কে? মানে উঠানামা করে আর কি। আমরা যদি আরো কয়েকজনের নাম বলি, বিল গেটস, তারপরে বলেন। কেন আপনি ফেসবুক চালান, তার কথা বলবেন না? ও তো পরে বলবো যে কক্সবাজার পলিটেকনিকের জন্য ফেসবুক আজকে থেকে ডাউন। জুকারবার্গ আছে না? সেই যে কয়েকজনের নাম বললাম, এরা সবাই কি ব্যবসায়ী? এরা সবাই কি বাংলা সাহিত্যের স্টুডেন্ট? ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট? কিসের স্টুডেন্ট? কিসের স্টুডেন্ট? সো পৃথিবীর এই মুহূর্তে যারা বিশ্বের নাম্বার 1 শ্রেষ্ঠ ধনীর তালিকায় আছে সবাই ইঞ্জিনিয়ার। আমি আপনি কি? আমরা কবে হব? পৃথিবীতে কোন দিন আমার নাম বলবে যে এরকম হাসান ভাই কোনো এক মঞ্চে বলবে যে বাংলা বিশ্বের 1 নাম্বার ধনী হচ্ছে কক্সবাজার পলিটেকনিকের সেই ইঞ্জিনিয়ার? কবে বলবে? কবে বলবে? আচ্ছা ওকে, আমি প্রশ্নটা করার কারণ আছে। বলেন তো জুকারবার্গ অথবা বিল গেটস অথবা ইলন মাস্ক যার কথা বলছে, তার ব্রেইনের ওজন কত? কেউ বলতে পারবেন? এনিওয়ান? ব্রেইনের ওজন কত? ওজন ওজন কত? কত? কেউ পারবে না? ভাই আমি যতক্ষণ জিজ্ঞেস হয়েছে ততক্ষণ তো গুগল করলে অ্যান্সার দিয়ে দে মামায়। দিচ্ছে না? আমার এক ম্যাম আমাকে বলছিল যে মামু তোমার আর তোমার সফলতার মাঝখানে দূরত্ব একটা মামা। আমি চিন্তা করলাম ওই যে চাকরির জন্য যে মামা লাগে মনে হয় ওই মামা। পরে উনি বললো যে না গুগল মামা। আমি পরে বুঝতে পারলাম আসলে ম্যাডাম কেন ওই দিন আমাকে এই কথাটা বললো, আজকে আমি বুঝতে পারি। সো গুগলকে জিজ্ঞেস করলে আপনাকে উত্তর দিবে 1.3 থেকে 1.5 কেজির মধ্যে। সো আমি যদি অন অ্যাভারেজ বলি যে বিশ্বের মানুষের, প্রত্যেকটা মানুষের মস্তিষ্কের ওজন কত? 1.5 কেজি। কত? জুকারবার্গের কয় কেজি? স্টিভ জবসের কয় কেজি? ইলন মাস্কের কয় কেজি? আব্দুর রহিমের কয় কেজি? রমিজউদ্দিনের কয় কেজি? হাসান মাহমুদের কয় কেজি? তো পৃথিবীর 1 নম্বর ধনী কেন না তারা?
কেন কেন না বলেন, কেন না মানে আমি আপনি কেন না? আচ্ছা আমি যদি বলি যে ওই যে জুকারবার্গের পা কয়টা, হাত কয়টা, চোখ কয়টা, আমার কয়টা, ঢাকা পলিটেকনিকের ওদের কয়টা, চট্টগ্রাম পলিটেকনিক ওদের কয়টা, তাহলে আমি কেন না? মানে আমার নাম কেন বিশ্বে কেউ কোনোদিন মঞ্চে বলে না? কেন বলে না? কেন বলে না? মানে আমাদেরকে নিয়ে কেন বলা হয় না? কেন হয়? কারণ আমরা আমাদের ব্রেইনকে টিকটকের মধ্যে রাখি। কিসের মধ্যে রাখি? কক্সবাজারের সমুদ্র সৈকতের মধ্যে রাখি, বাদাম খাওয়ার মধ্যে রাখি, তাই না? পার্কের মধ্যে রাখি, মোবাইলের মধ্যে রাখি। এই জন্যই আমাদেরকে নিয়ে কোনো গল্প তৈরি হয় না, আমাদেরকে নিয়ে কেউ কখনো কোনো কথা বলে না। বাট বিশ্বে 1966 সাল থেকে 1966 টু 1976 মতান্তরে 1977, এই 11 বছর বা 1 ডিকেড অথবা 12 বছর বিশ্বের একটা দেশ সমস্ত পড়াশোনা বন্ধ করে দিছে, সব পড়াশোনা বন্ধ করে দিছে, বল স্টপড ফর্মাল এডুকেশন, বন্ধ করে দিয়ে কারিগরি শিক্ষা চালু করছে। কোন দেশ? কার কথা বলছি আমি? চীন। ওই সময় যে একজন লিডার ছিল মাও সেতুং, আপনার নাম শুনছেন? মাও সেতুং কালচারাল একটা রেভলিউশন ছিল, ওই রেভলিউশনের কারণে সমস্ত ফর্মাল এডুকেশন বন্ধ করে দিয়ে একটা শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিচ্ছে, সেটা হচ্ছে কারিগরি শিক্ষা ব্যবস্থা। সো ওই 12 বছর পরে 77 সালে প্রথম হচ্ছে তারা ইউনিভার্সিটি, কলেজ, স্কুলে আবার ভর্তি কার্যক্রম শুরু করছে। তাহলে আজকে আমরা চীনকে নিয়ে কি বলি? বিশ্বের অর্থনৈতিক দেশ থেকে একদম অর্থনীতির দিক থেকে পুরো পৃথিবীকে শাসন করছে কারা? চীন। চীন গেছেন জান না? আমার হয়তো স্যাররা অনেকে গেছেন, আমি চীন গিয়েছি। সো চীন সম্পর্কে আমরা সবসময় মুভি দেখি হচ্ছে তারা ড্রাগন ফল টল চা বন জঙ্গলে বসবাস করে, তাই না? তাই না? আমরা মুভিতে তাই দেখি, বাস্তবে কিন্তু এরকম না। তাদের সুউচ্চ দালান, তাদের যদি আপনি ইনফ্রাস্ট্রাকচার দেখেন, পৃথিবীতে এরকম এত এত চেঞ্জ, আপনার সিভিলাইজেশন পৃথিবীর আর কোনো দেশে হয় নাই, চীনে হয়েছে। সো কারণ কি? ওই যে 12 বছরের একটা কঠিন ডিসিশন, সমস্ত এডুকেশন সিস্টেম বন্ধ, ফর্মাল এডুকেশন ছিল শুধুমাত্র টেকনিক্যাল এডুকেশন। সো আমাদের দেশে এই মুহূর্তে সরকারি পলিটেকনিক সংখ্যা কতটি? সম্ভবত 56টি। আমি আস্তে আস্তে গুগল করলাম, আর হয়তো দুই একটাতে এখনো সরকারিটা আমাদের যেটা 49 থেকে 50, ওই যে রাজশাহী সার্ভে ইনস্টিটিউট, হ্যাঁ সার্ভে ইনস্টিটিউট প্লাস মেরিন সবকিছু মিলে 56টি। এর মধ্যে সিট সংখ্যা আছে কত জানেন আপনারা? 43,300টি। বেসরকারি পলিটেকনিকের সংখ্যা হচ্ছে 384টি, পলিটেকনিক, ইনস্টিটিউট, সার্ভে, নার্সিং সবকিছু মিলে। এর মধ্যে হচ্ছে 56,200টি সিট আছে। তাহলে টোটাল যোগ করলে কত হয়? 99,500টি সিট প্রতি বছর। কিন্তু বাংলাদেশে অন এভারেজ আমি যদি বলি স্টুডেন্ট সংখ্যা কত, তাহলে 35-36 এরকম লাখ। তাহলে এর মধ্যে পলিটেকনিকে পড়াশোনা করি আমরা মাত্র 1 লাখ। সো এই 1 লাখের মধ্যে আবার সরকারিতে পড়ি অনলি 43,000। প্রত্যেক বছরে আমরা বের হই নিয়ার অ্যাবাউট 30 to 40,000 স্টুডেন্ট আমরা প্রত্যেক বছরে বের হই। আর বেসরকারি বা ফর্মাল এডুকেশন থেকে বের হয় 25 লাখের মতো। তাহলে এত স্টুডেন্ট বের হচ্ছে, এত টেকনিক্যাল এডুকেশন হচ্ছে, ফর্মাল এডুকেশন হচ্ছে, ইউনিভার্সিটি হচ্ছে, সব কিছু হচ্ছে। বের হওয়ার পরে সবাই কি করে? আপনার চাকরির বাজার তো সীমিত, রাইট? আপনার গভর্নমেন্ট চাকরি, আপনি কর্পোরেট চাকরি বলেন, আপনি যাই বলেন, বাজার তো সীমিত, কিন্তু স্টুডেন্ট বের হচ্ছে অনেক বেশি। তাহলে এটা যেন এটাকে বলা হচ্ছে আপনার, আমরা বলি যে মুদ্রাস্ফীতি বলি, মানে বাজারে টাকা যা দরকার তার চেয়ে বেশি হয়ে গেলে বলি মুদ্রাস্ফীতি হয়, তখন টাকার অবমূল্যায়ন হয়। ঠিক সেম অতিরিক্ত ব্রেইন, যে পরিমাণ ব্রেইন বাজারে দরকার তার চেয়ে বেশি যদি ব্রেইন বাজারে বের হয়, ব্রেইনের কি হবে? অবমূল্যায়ন হবে না? ডিগ্রির অবমূল্যায়ন হবে। এই জন্য আমি চাইলেও চায়ের দোকান দিতে পারি না, পারি কি? আমি চাইলেও রিক্সা চালাতে পারি না, পারি কি? কারণ আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি না। আল্লাহ কি বলেন, বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমি কি রিক্সা চালাই? এটা কি সম্ভব নাকি? সো তার মানে হচ্ছে প্রচুর পরিমাণে শিক্ষিত বের হওয়ার কারণে ওই যে চাকরিগুলো, কিছু চাকরি তো খালি আছে, ওগুলা করার লোক নাই তো, কারণ আপনি তো বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছেন, আপনি তো ওই চাকরি যায় না তো আপনার সাথে। আবার আপনার সাথে যে চাকরি যায় সেই চাকরি সংখ্যা তো নাই। চীন এর জন্য করছে যে 12 বছর ফর্মাল এডুকেশন বন্ধ, কোনো ভাবটাপ চলবে না এই দেশে, ভাবগিরি বন্ধ করে সবাইকে ঘরে ঘরে টেকনিক্যাল এডুকেশন শিখাইছে, কারিগরি শিক্ষা। এবং তাদেরকে একটা জিনিস শিখাইছে যে প্রত্যেকটা ঘর একটা করে ইন্ডাস্ট্রি হবে। এন্ড দেন আপনার ঘর যদি আপনার ইন্ডাস্ট্রি হয়, যেমন রমিজ ভাইয়ের অফিস যদি ওনার বাসা হয়, তাহলে কি ওনার কি আলাদা করে অফিস ভাড়া লাগে? চীন এই থিওরিতে গেছে যে আমার যেহেতু আলাদা করে আমার বাড়ি যদি আমার ফ্যাক্টরি হয়, তাহলে আমার আলাদা করে ফ্যাক্টরির জন্য টাকা লাগবে না, আমি উদ্যোক্তা হইতে গেলে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে না, জমি নিতে হবে না, তারপরে আপনার হচ্ছে ভাড়া প্রতি মাসে মাসে ভাড়া দিতে হবে না। এই যে 12টা বছর, এই 12টা বছর তারা
শুধুমাত্র কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে। এবং প্রত্যেকটা ঘর, চীনের প্রত্যেকটা ঘর এক একটা ব্যবসা প্রতিষ্ঠান। সো ওই যে 12 বছরের যে একটা ডাইহার্ড একটা স্ট্রং ডিসিশন, আজকের চীন হচ্ছে সেটার এক্সাম্পল। সো আমরা যদি বাংলাদেশকে যদি ওই চীনের মতো করতে চাই, সিঙ্গাপুরের মতো করতে চাই, উন্নত একটা দেশে নিতে চাই, তাহলে আমাদের রাষ্ট্র ব্যবস্থা যারা বসে আছে তাদেরকে কোন দিকে ফোকাস করা উচিত? কোন দিকে? তা আমরা পরিচয় দিতে পারি পলিটেকনিকে পড়ে হাতুড়ি মিস্ত্রি। কি মিস্ত্রি? হাতুড়ি মিস্ত্রি। আমি একবার আপনার কাপাসিয়া গিয়েছিলাম স্যার, ওখানে লেখা ছিল একটা দোকানের মধ্যে কম্পিউটার ইঞ্জিনিয়ার দ্বারা গান লোড করা হয়। আমার খুব ইজ্জত লাগছে ওই দিন, কারণ আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার। এখানে কারা আছেন কম্পিউটার ইঞ্জিনিয়ার? না, খুব কম। সিভিল ইঞ্জিনিয়ার অনেক বেশি না? ওকে। সো বাংলাদেশের সোসাইটি আমাদেরকে ট্রিট করে এইভাবে। আপনি হচ্ছেন হাতুড়ি মিস্ত্রি, আপনি হচ্ছেন কম্পিউটার দ্বারা গান লোড করেন, আমার অফিসের কারো মোবাইল নষ্ট হয়ে গেলে এই কম্পিউটার ইঞ্জিনিয়ার কার আছে ডাকো। সো এই যে একটা ধরেন সোশ্যাল দৃষ্টিভঙ্গি আমাদের প্রতি, এটা কিন্তু উন্নত না। এটা কিন্তু আমাদেরকে যে জায়গায় রাখার কথা ছিল ওই জায়গায় রাখে না। রাখে না বলেই কিন্তু বাংলাদেশের কারিগরি শিক্ষাটা ওই পরিমাণ ফ্লারিশ হচ্ছে না যেটা চীনে হয়েছে, যেটা উন্নত দেশগুলোতে হয়েছে, যেটা থাইল্যান্ডে হয়েছে, যেটা জাপানে হয়েছে। আমাদের দেশে সেটা হচ্ছে না। সো এই দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করার জন্য ব্র্যান্ডিং কারা করবে? ব্র্যান্ডিং কারা করবে? কারা করবে? অনার্সের স্টুডেন্ট এসে করবে আপনার ব্র্যান্ডিং? আপনার ঢোল কাকে পিটাইতে হবে? তো পারবো কি আমরা ঠিকঠাক? এখন ঢোল পিটানোর জন্য আমি আপনি কি বাজারের জন্য রেডি? রেডি? মার্কেটের জন্য আমরা তো টিকটক বানানোর জন্য রেডি, আমরা তো ইউটিউবে ভিডিও দেওয়ার জন্য রেডি থাকি। কিন্তু আমি আপনি যে এই যে আমরা যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত হচ্ছে, আমরা যদি বাজারে নিজেকে সেল করতে চাই সেজন্য কি আমি রেডি? আমি রেডি না। তো আমার ব্রেইন রেডি না, আমি রেডি না। আমার মধ্যে কোনো সফট স্কিল নাই, আমার মধ্যে কোনো হার্ড স্কিল নাই। আমি সিভিলে পড়ি, আমি অটোকেড জানি না। আমি ইলেকট্রিক্যালে পড়ি, আমি পিএলসি জানি না। চিন্তা করেন, আমি তো পলিটেকনিক কলেজে যাচ্ছি, এটাই তো অনেক, এত কিছু জানতে হবে কেন? সো জানি না। এই না জানার কারণে আমরা ঠিকঠাক বাজারে আমাদেরকে সেল করতে পারি না। এটা করতে না পারার কারণেই ধরেন আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমি কিন্তু অনেক কোডিং জানি, অনেক কিছু জানি, কিন্তু সেল করতে না পারার কারণে মানুষ বলে যে এর হচ্ছে হাতুড়ি মিস্ত্রি। কি বলে? তা আমরা আমাদের নিজেদেরকে যদি ঠিকঠাক ব্র্যান্ডিং করতে না শিখি, না জানি, তাহলে ওই যে চীনের স্বপ্ন আপনি দেখেন সেই বাংলাদেশ হবে না। তা আমরা সব জায়গায় কথা বলছি এখন বাংলাদেশে, যেখানে আমাদেরকে বলছে, আমরা বলার চেষ্টা করছি যে ট্রুলি যদি আমরা বাংলাদেশকে চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের কারিগরি শিক্ষায় ফোকাস দেওয়া উচিত। উচিত কিনা? আপনারা কি আমার সাথে একমত? ওকে। সো আমরা তত্ত্বাবধায়ক সরকারের ডক্টর ইউনূসকে এই মেসেজটা পৌঁছে দিতে চাই। যেহেতু এখন নতুন বাংলাদেশ, নতুন করে যেহেতু সবাই চিন্তা ভাবনা করছে, আমরা বিলিভ করি যে ইয়েস, আমাদের এই যে একটা দৈন্যতা আছে, এই জায়গাটা চেঞ্জ হবে ইনশাআল্লাহ। ওকে। সো জুকারবার্গের যে ব্রেনের ওজন আমারও কিন্তু সেম, তারপরেও কিন্তু আমাদের সফলতার গল্পগুলো তৈরি হয় না। আমি বললাম কেন? কারণ আমরা আমাদের ব্রেইনকে ঠিকঠাক কাজে লাগাই না। একটা সুন্দর একটা গল্প আছে, মজার একটা গল্প আর কি, কৌতুক, যে আমেরিকাতে একবার ব্রেইনের একটা উৎসব হচ্ছিল। কিসের? ব্রেনের উৎসব। কত উৎসব হয় ব্রেনের উৎসব? পিঠা উৎসব হয় না? ক্যাম্পাসে হয় না স্যার? পিঠা উৎসব হয়, অনেক ধরনের উৎসব হয়, কিন্তু ব্রেনের উৎসব হচ্ছে। সো অনেকগুলো দেশের ব্রেইন, ধরেন সবার আগে আমেরিকার ব্রেইন ছিল, এটার দাম ছিল $5,000। তারপরে জাপানের ব্রেইন, ওইটার দাম হচ্ছে ধরেন $7,000। এরপর হচ্ছে ধরেন আপনার চীনের ব্রেইন, ওটার দাম হচ্ছে $10,000। এই করতে 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 একদম শেষে হচ্ছে বাংলাদেশের ব্রেইন। কোন দেশের? দাম হচ্ছে $50,000। বাংলাদেশের ব্রেইনের দাম কত? এত বেশি কেন? কারণ এই ব্রেইনটা আনইউজড। বাংলাদেশের ব্রেইনটা কি ছিল? এটা গল্প শুনতে অনেক মজা লাগে না? বাংলাদেশের ব্রেইনের দাম অনেক বেশি, অথচ আমেরিকার ব্রেইনের দাম মাত্র $5,000। আমরা আমাদের ব্রেইনকে কাজে লাগাই না। লাগাই না বলেই কিন্তু ওই যে বিশ্বমঞ্চে কৌতুক হয় আমাদেরকে নিয়ে, $50,000, এটা এখনো ব্যবহার হয়নি, এটাকে ঠিকঠাক ব্যবহার করা যাবে। বুঝতে পারছি? সো আমি আপনি চিন্তা করি না যে আল্লাহ আমাদেরকে এত বড় একটা নিয়ামত দিছে, যে আপনি হয়তো চিন্তা করেন যে ধরেন আজকে আমি আমার বন্ধুদেরকে নিয়ে একটা ভালো ট্রিট দিতে চাই, কিন্তু আমার মানিব্যাগ আমাকে অনুমতি দেয় না। মানিব্যাগ বলে যে না, ট্রিট দেওয়ার ওই টাকা তোর মানিব্যাগে নাই। কিন্তু আমি আপনি জানি না আমরা কত হাজার কোটি টাকা নিয়ে বসবাস করি। আমাদের যে ব্রেইন আছে, এই মস্তিষ্ক 1.5 কেজি যার ওজন, এটাকে আপনি যদি একদিন চার্জ করতে চান, একদিন চার্জ, আজকে আমরা নাম দিয়েছি রিচার্জ ইউর ব্রেইন, একদিন যদি চার্জ করতে চাই, কি পরিমাণ বিদ্যুৎ লাগবে জানেন কেউ? এনিওয়ান?
জানেন না। কাপ্তাই গিয়েছেন কে কে? বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কত মেগাওয়াটের জলবিদ্যুৎ কেন্দ্র? 260 মেগাওয়াট। কত মেগাওয়াট? 260। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র। পরীক্ষা যদি আসে কোথায় অবস্থিত? কাপ্তাই। এই কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র একদিনে উৎপাদন করে 260 মেগাওয়াট। আর আমার আপনার ব্রেনকে একদিন, একজন ব্যক্তির ব্রেনকে সচল রাখার জন্য এরকম 3250টি পাওয়ার প্ল্যান্ট প্রয়োজন। কতটা? আপনি যদি খুব স্মার্ট হন, আপনি 3250-এর সাথে ওই যে 260 গুণ করলে বুঝে যাবেন কত হাজার মেগাওয়াট হয়, কত লক্ষ মেগাওয়াট হয়। অথচ ওই যে আমার পকেটে একটু টাকা নাই, অথচ আপনি দেখেন আপনি প্রায় 3250টা পাওয়ার প্ল্যান্টের যে দাম, একদিন আপনাকে সচল রাখার জন্য এই পরিমাণ পাওয়ার প্ল্যান্ট লাগে। মস্তিষ্কের মধ্যে একটা ব্রেইন, একটা আপনার মেমব্রেন থাকে। আমরা যারা বায়োলজি পড়ছি, সাদা এক ধরনের তন্তু থাকে। এটাকে যদি আপনি খুলে যদি টানেন, এগুলো সুতার মতো আর কি, খুলে যদি টানেন, টেনে যদি আপনি যদি আয়তাকার করেন, তাহলে পৃথিবীর একটা দেশ আছে, ওই দেশের আয়তনের সমান হবে। ব্রুনাইয়ের নাম শুনছেন আপনারা? ব্রুনাই দেশের আয়তন কত? স্যার আপনি এগুলো কেন জিজ্ঞেস করছেন? আপনি জিজ্ঞেস করবেন আমি দিনে কয়টা টিকটক বানাই। 2000 বর্গ মাইল, 2000 প্লাস বর্গ মাইল। ওই আমাদের ব্রেনের আয়তন কত? ওই ব্রেনের ওই যে মেমব্রেন আছে 2000 আয়তন বর্গ মাইলের সমান। এবং এই ব্রেইনের যে ক্যাপাসিটি, আমার আপনার ব্রেইনের যে ক্যাপাসিটি, এটা হচ্ছে 2.5 পেটাবাইট। পেটাবাইট বুঝি কারা কারা? পেটাবাইট কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট যারা, আপনারা গিগাবাইট বুঝেন, টেরাবাইট বুঝেন, তারপরে পেটাবাইট। 2.5 পেটাবাইট পুরো পৃথিবীকে কয়েকবার রাখতে পারবেন আপনি আপনার ব্রেনের মধ্যে। কি পরিমাণ মেমোরি ধারণ ক্ষমতা আমাদের! কিন্তু আমরা কি করি? আমাদের ব্রেনের মধ্যে কি থাকে? আসলে থাকেটা কি ব্রেনে? আমাদের ব্রেনের মধ্যে কি রাখি আমরা? আমরা চিন্তা করি যে আমি মানে এই পরীক্ষার আগের দিন 3.50 পাইলেই তো হইল ফার্স্ট হয়ে, আর কিছু কিন্তু আমরা রাখি না। আজকে থেকে একটু রিথিং করেন যে আল্লাহ আমাকে আপনাকে যে চমৎকার একটা ব্রেইন দিছে, যার এত ক্যাপাসিটি, যার এত রিচার্জ হওয়ার যে এনার্জি লাগে, এত এনার্জি, যেটাকে আমি যদি এই বাজার মূল্যে যদি বিক্রি করি আপনার, তাহলে 1800 কোটি কোটি টাকা যার বাজার মূল্য। 18 পরে আপনি 16টা শূন্য দেন, আমার আপনার একজনের ব্রেনের দাম 1800 কোটি কোটি টাকা। আচ্ছা আপনি বলতেছেন যে ভাই আমার মানিব্যাগে টাকা নাই, 2 টাকা নাই, 5 টাকা নাই, একটা ভাড়া দিতে পারি না, 2 টাকা বেশি চাইলে আমি লাগাই দিয়ে, বেটা টাকা নাই 2 টাকা আবার বেশি কেন চাস? বাসের হেল্পারদেরকে আমরা মানি না? কক্সবাজার অনেক ভালো না? ঢাকা পলিটেকনিক ওরা কিন্তু প্রতিদিন পিটায়। সো আমরা আমাদের এই ব্রেইনটাকে আমরা ইউজ করি না। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করবো, রিকোয়েস্ট করব যে আমরা যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত হচ্ছি, পৃথিবী কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে। ট্রুলি আপনি ধরেন মানে কে কি মনে করে, ডাজন্ট ফ্যাক্ট। বাস্তবিক অর্থে বাংলাদেশকে যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে এই জায়গায় আমি আপনাকে কিন্তু হালটা ধরতে হবে। সত্যিকার অর্থে কিন্তু তাই, আমাদেরকে ধরতে হবে। আমরা যদি প্রত্যেকটা ঘরকে একটা ব্যবসা প্রতিষ্ঠান বানাইতে পারতাম, আমরা যদি প্রত্যেকটা ঘরকে একটা ল্যাব বানাইতে পারতাম, আমরা যদি প্রত্যেকটা ঘরকে একটা সিভিলাইজেশনের কারখানা বানাইতে পারতাম, তাহলে কিন্তু বাংলাদেশটা চেঞ্জ হতো, তাই না? কিন্তু আমরা সেটা করি না। তা আমরা করবো ইনশাল্লাহ। এখন থেকে আমাদের ব্রেনকে ঠিকঠাক কাজে লাগাবো, নাকি আজকের পরে ভাইয়া সব বলে গেছে, আগামীকালকে কেউ একজন দাওয়াত দিচ্ছে, চলো একটু বিচে হাঁটি আছি খালি পায়ে ভোরবেলা, এরপরে বলবো যে না আজকে তো বিয়ে আছে, বিয়ের অনুষ্ঠানে তো নাচ গান করাই লাগবে। সো আমরা আমাদের নিজেদেরকে সেলফ মোটিভেটেড করতে হবে। আর হাসান মাহমুদ আপনার সামনে প্রত্যেকদিন আসতে পারবে না, রমিজ উদ্দিন আপনার কাছে প্রত্যেকদিন আসতে পারবে না, আমাদের প্রিন্সিপাল স্যার 24/7 আপনাকে সময় দিতে পারবে না। আপনি আপনার নিজেকে কিন্তু অন ফোকাস রাখতে হবে যে না আমাকে ঠিকঠাক জায়গায় যেতে হবে। আমরা যারা পলিটেকনিকে পড়াশোনা করি, আমরা যদি বলি যে আমার নেক্সট ডেস্টিনেশন কোথায়, কোথায় কোথায় কোথায়? বড় করে বলেন না কেন, কোথায়? বুয়েট যেতে হবে। যেতে চাই কে কে? যে বাবার যে মায়ের অনেক টাকা, উনিও এক্সপ্রেশনটা এমন থাকে, ইমোশনটা এমন থাকে যে রক্ত বিক্রি করে হইলেও তোকে বড় করবো আমি, থাকে না? কিন্তু আমরা ওই বাবা মাকে সম্মানটা দিতে চাই না। ওই যে স্বপ্নটা বাস্তবায়ন করে মায়ের সামনে গিয়ে বলতে চাই না যে মা তোমার সেই মাহমুদ আজকে তোমার সামনে দাঁড়িয়ে, বা তোমার সেই স্বপ্নটা আজকে আমি নিয়ে আসলাম তোমার জন্য। আমরা এটা চাই না। আমরা আচমকা ভালোবাসায় তস্তস হয়ে যাই, তাই না? তো ওই সময় যখন আমি চান্স পেলাম না, আমাকে এক বড় ভাই ফোন দিয়ে বলল যে মাহমুদ তুমি চান্স পাও নাই, ডোন্ট ওয়ারি, আগামীবার ইনশাআল্লাহ চান্স পাবা। আমরা হলে কি বলতো, বেটা গাধা, তোরে দিয়ে হয় না কিচ্ছু, তোরে দিয়ে হবে না।
এটা বলে, কিন্তু আমাদের বসরা বলে আমাদেরকে, কোনো একটা কাজ না বলে এটা গাধা, তোরে দিয়ে কিচ্ছু হয় না। এটা বলার পরে আমার মধ্যে যা ছিল তা আরো ডাউন। কিন্তু কেউ একজন এসে যদি বলে যে পারবা, হবে আগামীবার, এটা বললে আমার ভেতরে একটা যে স্ফুলিঙ্গ তৈরি হয়, এটা আমাদের সিনিয়ররা বোঝে না, এটা আমাদের যারা আমাদের গার্ডিয়ান আছে তারা বোঝে না। তারা যদি একটু বলতো পাশে দাঁড়িয়ে তোকে দিয়ে সম্ভব, নেক্সট বার যা অসুবিধা পারবে ইনশাল্লাহ, দেখাই দে, তাইলে কিন্তু ভিতরে একটা জিনিস কাজ করে। দেন উনি আমাকে নিয়ে গেল, এরপর আমি কঠিন পড়াশোনা দিলাম। প্রায় 4-5 মাস পরে আমার একটা স্মার্টফোন ছিল, ওই সময় খুবই লাক্সারি একটা ফোন ছিল, ফ্যাশনেবল একটা ফোন। ওই ফোনটা চুরি হয়ে গেছে আমার বালিশের নিচে রেখে, আমরা বন্ধুরা একসাথে গ্রুপ স্টাডি করতেছিলাম, এসে দেখি যে আমার ফোনটা নাই। আমি সাথে সাথে বলছি আলহামদুলিল্লাহ। আমার আপনার ফোন চুরি হলে নর্মালি কি আমরা যাই, জিডি করতে যাই, তাই না, কত কিছু করতে যাই। আমি একদম সাথে সাথে বলছি আলহামদুলিল্লাহ, কারণ আমি চিন্তা করে দেখছি যে এই ফোনটার কারণে আমার পড়াশোনা কিছু ডিস্টার্ব হচ্ছে। এন্ড দেন একটা ছোট্ট ফিচার ফোন, ছোট একটা ফিচার ফোন, ওই যেগুলো বাটন ফোন বলে, বাটন ফোন নিলাম শুধু আম্মুর সাথে কথা বলার জন্য, কোচিং এর বিভিন্ন পারপাসে কথা বলার জন্য। এন্ড দেন অনেক পড়লাম, আমি সব কোচিং এ ফার্স্ট হইতাম, শর্টেও ফার্স্ট হইতাম, লং এও ফার্স্ট হইতাম, অনেক পড়াশোনা করতাম। করে ফাইনালি যখন যেদিন ডুয়েটের রেজাল্ট দিবে, আসরের নামাজ পড়ার জন্য আমি মসজিদে ঢুকছি। তো নামাজের সম্ভবত দ্বিতীয় রাকাত বা থার্ড রাকাতে কেউ একজন দৌড়াই যাচ্ছে আর বলতেছে রেজাল্ট হয়েছে রে। তো ওই সময় নামাজে কি আর মন থাকে? থাকে। আমারও তো এই যে ভিতরে ধর 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 শুরু হয়ে গেছে। এরপর আমার এক বন্ধু গেছে, সে এখন একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনারা চিনেন ইসলামিক ইউনিভার্সিটি চিরগং, চিনেন না, ওখানকার শিক্ষক। সে গেছে শুরুতে, সে গিয়ে আমি তাকে ফোন দিলাম, কি অবস্থা ভাই? হ্যাঁ বলছে ভাই আমার হয়েছে চান্স। তাই বললাম আমার কি অবস্থা? এই সময় ফোনটা কেটে গেছে। তো ঠিক ওই মুহূর্তে ফোনটা কেটে যাওয়ার পরে আমার অবস্থা কেমন কেমন অবস্থা, মানে আমি ধরেন আপনাকে ফোন দিয়ে বললাম যে দোস্ত তোর কি অবস্থা, দোস্ত বলছে আমার চান্স হয়েছে, আমার কি অবস্থা এটা বলার পরে ফোনটা কেটে গেছে। সো আমি বুঝে গেছি না আমার কি অবস্থা, আমি আবারও ফেইল ডিভিশন, খুব প্রচন্ড কান্না, অনেকেই তো দৌড়াচ্ছে। সো আমিও গেলাম, কিছুক্ষণ পরে ঠিক একদম ক্যাম্পাসের কাছাকাছি যাবো, এই সময় আমি আবার ফোন দিছি, ফোন দেওয়ার পর উনি ফোনটা ধরছে, ধরে বলতেছে মাহমুদ ভাই আপনারও হয়ে গেছে। তখন আমি একটা দৌড় দিলাম, দৌড় দিয়ে ক্যাম্পাসে গেলাম। ক্যাম্পাসে ঢুকতে আমাদের অনেকগুলো ফ্রেন্ড আপনাদের কক্সবাজারেরও ছিল, একদম মাটির সাথে গড়ায় গড়ায় কান্না করতেছে, চান্স পায় না এই জন্য। আর আমি অনেক কষ্টে ভিড় ঠেলে দেখলাম, নিচ থেকে দেখতেছি আর কি, 3 Idiots এর মতো, দেখি যে না নিচে নাই নিচে নাই নিচে নাই, উপরের দিকে প্রথম থেকে 6। সো চান্স পেলাম, অনেক খুশি। আম্মুকে ফোন দিলাম, খুশি বলতে কান্না, প্রচন্ড কান্না করতেছিলাম। আম্মুকে ফোন দিলাম, আম্মু বলতেছে অসুবিধা নাই, আমি তোমাকে আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হইলেও ইঞ্জিনিয়ার বানাবো, তুমি এবারও চান্স পাও নাই, অসুবিধা নাই। আমি আম্মুকে বলতেছি আমি চান্স পাইছি, উনি বিশ্বাস করতেছে না, উনি বলছে না যেহেতু আমার ছেলে কান্না করতেছে ইট মিন সে এবারও ফেল করছে। তখন আরেকটা বন্ধুকে ডাকলাম, মহসিন ভাইকে, আপনি চিনবেন রবিশ ভাই, মহসিন ভাইকে ডাকলাম, ডেকে বললাম যে একটু আম্মুর সাথে কথা বলেন। উনি কথা বলে বললো যে খালাম্মা কান্না করিয়েন না, হাসান ভাই চান্স পাইছে। তো আমরা এরকম একটা, আমাদের জন্য স্বপ্নের ক্যাম্পাস কয়টা বাংলাদেশে? কয়টা ক্যাম্পাস আমার জন্য, আপনার জন্য কয়টা? আপনাদের জন্য দক্ষিণে কি, দক্ষিণে কি, আর ক্যাম্পাস একটা, ওখানে হবে, নাইলে কোথায় হবে? সমুদ্রে নিয়ে সবাইকে ফেলে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আমরা গাজীপুরে যেতে চাই ইনশাল্লাহ। কেন যেতে চাই আমি একটু বলি, ওই যে যাওয়া লাগতো না যদি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে, কারিগরি শিক্ষা ব্যবস্থাকে যদি চীনের মতো ট্রিট করা হইতো, তাহলে যাওয়া দরকার ছিল না। যদি আমরা যারা টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত হচ্ছি, পলিটেকনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছি, আমাদেরকে যদি ওই মূল্যায়নটা করতো সোসাইটি, তাহলে আমাদের গাজীপুরে যাওয়া লাগতো না। কিন্তু আমাদের দেশের চেয়ারকে বেশি মূল্যায়ন করা হয়, ডিগ্রিকে বেশি মূল্যায়ন করা হয়, এই জন্যই আমাদেরকে যেতে হবে। বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে কয়টা তো জানি? আমি আপনাদেরকে অনেক প্রশ্ন করছি, আপনারা উত্তরগুলো কেন জানেন না আমি বুঝতেছি না। বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয় কয়টা? 5টা। কয়টা? বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট, আরেকটা কি ডুয়েট, আরেকটা কি আমরা আছি না, আছে কিনা? বাংলাদেশের টপ ইউনিভার্সিটির একটা কিন্তু ডুয়েট। আপনি যদি সেই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হতে না পারেন, তাহলে তো আপনি ওই ক্যাটাগরিতে যেতে পারছেন না। পারছেন কি? একটা শর্ত আপনাদের, অনলি 3.0 পয়েন্ট লাগবে। এটা নাই কার কার? এটা নাই কার কার? 3.0 আছে সবার? 3 পয়েন্টের উপরে? সো 3 পয়েন্টের যারা উপরে, প্রত্যেকে আমাকে কথা দিতে হবে, ভাইয়া আমরা গাজীপুরে যাবো, ডাইল ভাত খাবো, চান্স পাওয়ার পরে আপনাকে ফোন দিয়ে মিষ্টি খাওয়াবো। কে কে দিতে চান কথা?
ওকে, স্যাররা দেখতেছে, উপরে আল্লাহ দেখতেছে নিশ্চয়ই, আমি তো দেখতেছি, আপনারাও দেখতেছেন। তো তার মানে আগামী কয়েক বছর পর আমি প্রচুর মিষ্টি খাবো ইনশাআল্লাহ, আমি অনেক মিষ্টি খেতে চাই ইনশাআল্লাহ। ওকে, আমি আপনাদের সাথে একটা স্পিরিচুয়াল এগ্রিমেন্ট করলাম যে আজকে আমি আপনাদের কাছ থেকে একটা এগ্রিমেন্ট নিলাম যে আপনারা প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন, ডুয়েটে চান্স পাবেন, চান্স পাওয়ার পরে আমাকে কি খাওয়াবেন? ওই দিন আপনি না খাওয়াইলে আমি আপনাকে মিষ্টি খাওয়াবো ইনশাআল্লাহ। কিন্তু আমি চাই যে আমার সামনে যারা বসে আছে প্রত্যেকে ডুয়েটের স্টুডেন্ট হোক। পারবো ইনশাআল্লাহ? সত্যি পারবো? ওকে, ডুয়েটে যদি যেতে না পারেন তাহলে চায়না যাবেন। কোথায় যাবেন? জাপান যাবেন। কোথায় যাবেন? ইউএসএ যাবেন। পৃথিবীর সব দেশেই এখন আমরা যারা ডিপ্লোমা করছি তাদের জন্য হায়ার স্টাডি স্কলারশিপ অপরচুনিটিস গুলো আছে। সো এই সমস্ত অপরচুনিটিস, গ্লোবাল অপরচুনিটিস নিয়ে কাজ করে ইউথ অ্যান্ড গ্লোব। আপনারা নিশ্চয়ই ইউথ অ্যান্ড গ্লোবের সাথে অনেকে হয়তো কানেক্ট হয়েছেন, অনেকে কানেক্ট হচ্ছেন। সো ইউথ অ্যান্ড গ্লোব কাজ করবেই হচ্ছে পৃথিবীতে স্টুডেন্টদের জন্য, বাংলাদেশি স্টুডেন্টদের জন্য পৃথিবীর কোন কোন দেশে কোন অপরচুনিটিস আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে চীন সফর করিয়েছেন, রাশিয়া সফর করিয়েছেন, ওয়াইসি মুসলিম কান্ট্রির জন্য সবচেয়ে প্রেস্টিজিয়াস একটা সংগঠন হচ্ছে ওয়াইসি। ওয়াইসির যুব সম্মেলনে 2022 সালে বাংলাদেশ থেকে 2টা ছেলে চান্স পেয়েছে, তার মধ্যে আলহামদুলিল্লাহ আমি একজন ছিলাম। সো এই যে বড় বড় পৃথিবীতে সামিট হয়, এগুলো আমাদের স্টুডেন্টরা জানে না, সত্যিই জানে না। আমাকে অনেকেই প্রশ্ন করতে যে ভাই আপনি রাশিয়া যাচ্ছেন, আপনি কাজান যাচ্ছেন, আপনি টার্কি যাচ্ছেন, কিভাবে সম্ভব? আপনার বাবার এমন এক টাকা। আমি বললাম আমার বাবার তো টাকা লাগেই না, বরঞ্চ যেই দেশ আমাকে ইনভাইট করবো আমার বিমান চার্টার বিমানে নিয়ে যায়। সো আমরা কি জানতাম? জানি আমরা আসলে এগুলো এত অপরচুনিটিস আছে, জানি না। সো এই জানার জন্য ইউথ অ্যান্ড গ্লোব কাজ করবে। ঠিক আজকের দিনে কয়টা সামিট হচ্ছে পৃথিবীতে, যেগুলো হচ্ছে ফুললি ফান্ডেড সামিট। ফুল ফান্ডেড সামিট, আপনাকে বিমান টিকিট দিয়ে আপনার বাসা থেকে নিয়ে যাবে। সেই সামিট গুলোতে গেলে, এই কনফারেন্স গুলোতে গেলে আমাদের মধ্যে একটা কনফিডেন্স গ্রো হয়, নিজেকে একটা গ্লোবাল সিটিজেন ভাবতে শুরু করি আমরা। আদারওয়াইজ আমি কক্সবাজার ছোট্ট একটা জেলা, তার কোনো একটা গ্রামের মিস্টার আব্দুর রহিম, এই দৃষ্টিভঙ্গি আপনার মধ্যে থাকবে। সো ইউথ অ্যান্ড গ্লোবে আপনারা যদি থাকেন, আপনারা এই অপরচুনিটিস গুলো জানতে পারবেন। খুব বেশি কিছু কাজ করতে হয় না আপনাকে। আমরা তো পড়াশোনা করি, রাইট? পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করি কারা কারা? ধরেন আপনি ডিবেটিং করেন, আপনি কালচারাল ক্লাব করেন, আপনি হচ্ছে স্কাউট করেন, আপনি রেড ক্রস করেন, এরকম কেউ করি? ভলান্টারি কাজ খুব কম। মানে আমি কক্সবাজারে এসে দেখতে পাচ্ছি স্যার এই কাজগুলোর সাথে খুব কম স্টুডেন্ট যুক্ত। বলছে না কেন? বলছেন না? তোকে নিষেধ করছে আজকে ভাইয়া, যা জিজ্ঞেস করো একটা বললো না, করে নাই না? সো এই কাজগুলা করবেন, যে কোনো একটা ক্লাবের সাথে যুক্ত হবেন, যে কোনো এনি ক্লাব, ইউথ অ্যান্ড গ্লোব হইতে পারে, স্কুল অফ ইঞ্জিনিয়ার্স হইতে পারে, তারপরে রেড ক্রিসেন্ট হইতে পারে, রোটারি হইতে পারে, যা আছে যে কোনো একটা ভলান্টারি ক্লাবের সাথে যুক্ত হবেন। সো আপনি যখন পড়াশোনা করবেন, পড়াশোনার পাশাপাশি আপনি যদি কোনো একটা ক্লাবের মেম্বার হন, ক্লাব আপনাকে প্রত্যেক মাসে একটা করে ছবি ফেসবুকে পোস্ট করবে, আমাদের ক্লাব মেম্বার। কোনো কাজ করা লাগবে না। তাই করবে কি? আজকে যারা এখানে ভলান্টারি কাজ করছেন ইউথ অ্যান্ড গ্লোবের, যারা ভলান্টিয়ার ছিলেন, এমনি প্রোগ্রামটা হয়ে গেছে? জাস্ট মাহমুদ ভাই আসতে পোস্ট দিতে হয়ে গেছে? টি শার্ট বানানো লাগে নাই? আপনার গেস্টদের সাথে কমিউনিকেট করা লাগে নাই? প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে কনভিন্স করা লাগে নাই? রামিজ ভাইকে গিয়ে কনভিন্স করা লাগে নাই? তাহলে কি এই প্রোগ্রামটা যে টোটাল এত চমৎকার একটা আয়োজন হয়েছে, এর জন্য ম্যানেজমেন্ট করা লাগে নাই? তাহলে আমার ম্যানেজমেন্ট স্কিল বাড়ছে না? আমার কমিউনিকেশন স্কিল বাড়ে নাই? আমি কি করে একটা কোম্পানিকে ম্যানেজ করতে পারে নাই? কি করে জাবের ভাইয়াকে গিয়ে ইনভাইট করতে হবে, কনভিন্স করতে হবে, বাড়ে নাই? হাসান ভাই ঢাকা থেকে আসবে, কি করে ওনার সাথে কথা বলতে হবে, বাড়ে নাই? বাড়ছে কিনা? আমরা জানি যে এগুলো সিম্পল, আসলে সিম্পল হলে আপনার সাথে কেউ যোগাযোগ করে না কেন? সো ভলান্টারি কাজ করলে আমাদের মধ্যে পড়াশোনার পাশাপাশি এই জিনিসগুলো বাড়ে। এগুলোই কিন্তু আপনাকে বাজারে সেল করতে সহজ করবে। আপনি তো নিজেকে সেল করতে চান, রাইট? আপনি বের হওয়ার পরে সেল করবেন না যে আমি হচ্ছে আজকের এই জবের জন্য নাম্বার 1। এই সেলটা তো আমাকে করতে হবে। কেমনে করবেন? যাবেন একদম চুপচাপ করে এমনি করে বসে থাকবেন, জিজ্ঞেস করবেন ইন্ট্রোডিউস ইউরসেলফ, আপনি বলবেন হবে না তো। সো আপনাকে সেল করার জন্য যে এক্সট্রা কারিকুলার স্কিলগুলো দরকার, এগুলা কি শেষ করার পরে হবে না পাশাপাশি হবে? সো তাহলে আগামী কোনো একটা প্রোগ্রামে আমি যদি এসে যে কারা কারা ভলান্টারি কাজ করেন, বিভিন্ন সংগঠনের সাথে আছেন, একটা হাতও উঠবে না, রাইট? উঠবে? ওকে। সো
পড়াশোনার পাশাপাশি ভলান্টারি কাজ করবেন, পাশাপাশি আপনার একটা শর্ট বায়ো লিখবেন। কি লিখবেন? শর্ট বায়ো মানে কি? যেমন আমার ওয়েবসাইটে ঢুকলে আপনারা দেখতে পারবেন hasanmahmud.org, এখানে ঢুকলে দেখতে পারবেন যে আমার একটা শর্ট বায়ো আছে, আমি কি করি, আমি কে, আমি কয়টা অ্যাওয়ার্ড পাইছি, আমি কোন কোন জায়গায় বক্তব্য দিই, এগুলোর একটা সামারি আছে। সো কোনো এক ব্যক্তি আমার সম্পর্কে কিছু জানতে চাইলে আমি শুধু লিঙ্কটা পাঠিয়ে দিই, পাঠিয়ে দিয়ে বলি যে এটা পড়লে আপনি আমার সম্পর্কে জেনে যাবেন। দেন ওনারা আমাকে ইনভাইট করা হোক বা আমার সাথে যোগাযোগ করা খুব ইজি, তাই না? সো এরকম একটা শর্ট বায়ো রেডি করতে হবে আমাদের। আপনি যাই করেন তা দিয়ে রেজাল্টের পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এগুলো অ্যাড করে দিলে একটা শর্ট বায়ো হয়ে যাবে। এই বায়ো হওয়ার পরে পৃথিবীতে প্রত্যেকদিন প্রচুর এরকম ইন্টারন্যাশনাল সামিট ফুললি ফান্ডেড পাবলিশ হয়, যেটা ইউথ অ্যান্ড গ্লোবে পাবেন, ইউএন, তারপরে ইউএন এর যে ইউথ ভলেন্টিয়ার আছে সেখানে পাবেন, তারপর হচ্ছে এসডিজি সামিটের যে পেজ আছে সেখানে পাবেন, ওয়াইসি ইউথ ফোরামে পাবেন, IYCF এ পাবেন, তারপরে হচ্ছে আপনার এরকম প্রচুর জিনিস আপনাকে ফলো করতে হবে। আপনি শুধু পরিমণিকে ফলো করলে পাবেন না। আপনি যদি ওই যে ধরেন এই যে পেজগুলোকে আপনি ফলো করেন তারাই কিন্তু আপনার চোখের সামনে ধরা দিবে। সো আমাকে অনেকে বলে যে ভাই আপনি এইগুলো কেমনে জানেন? কারণ আমি তো ওগুলো ফলো করি। আমি এই মুহূর্তে ফেসবুকে ঢুকলে আমি দেখতে পাই যে আমার 30, 40টা, 50টা স্কলারশিপ আমার চোখের সামনে এসে দাঁড়াই আছে, বলছে মাহমুদ কোনটাতে যাবা? কয়েকটা সামিট এসে বসে থাকে আমার চোখের সামনে যে মাহমুদ কোনটাতে যাবা, কারণ আমি ওগুলো ফলো করি। সো আপনি যা ফলো করবেন তাই আপনার চোখের সামনে আসবে। ইটস অ্যালগরিদম অফ ফেসবুক। আপনি এখন আমি কথা বলছি না, কথা বলার কিছুক্ষণ পরে যদি আমরা বলি যে এই কক্সবাজারে চিংড়ির দাম কেমন, দেখবেন আধা ঘন্টা পরে চিংড়ির প্রচুর অ্যাড আপনার ফেসবুকে চলে আসে, রাইট? আপনি যা কথা বলতেছেন এটা কিন্তু চলে আসে। কেমনে আসে? এই আপনাদের মতো ইঞ্জিনিয়ারদের কারণে আসে, কারণ এখানে মেশিন লার্নিং হয়, এখানে অ্যালগরিদম সেট করা হয়। মেশিন অটোমেটিক আমাকে ভয়েসটা রিড করার পরে সে সার্চ করে আপনাকে দেখাই দেয়। এগুলো আমরাই করি, ইঞ্জিনিয়াররাই করি, আমরাই করি। পলিটেকনিক থেকে পাশ করা একটা ছেলে এখন মেটাতে জব করে, নাম শুনছেন আপনার, মামুন ভাই, রাইট? টেসলাতে জব করে। আপনাদের মতো, আপনার আমার মতো ছেলে এই যে চেয়ারে বসে আছে, দেখবেন 10 বছর পরে সে টেসলাতে আছে। আপনি আছেন তো নাকি? উনি বলবো যে না ভাইয়া আমি না, ওই যে পিছনের জন। আমাদের কনফিডেন্সটাই হচ্ছে এরকম। আমি যদি বলি আপনি, ও বলবো যে না মনে হয় আমি না, ওই জন। সেই কনফিডেন্স হবে না, আমি এই চিন্তাটা থাকতে হবে। সো ওই অপরচুনিটিস গুলো আপনাকে ফলো করতে হবে, দেন আপনার চোখের সামনে আসবে। তাহলে দেখেন একটা পলিটেকনিকের 3rd ইয়ার 4th ইয়ারের একটা মেয়ে, একটা ছেলে, ধরেন আগামী এই বছরে ওয়াইসির নেক্সট সামিট হচ্ছে টার্কিতে, সেখানে একটা পলিটেকনিক, কক্সবাজার পলিটেকনিকের একটা ছেলে ভলান্টারি কাজ করে, তার ভালো কয়েকটা ইভেন্ট ম্যানেজমেন্টের ক্যাপাসিটি আছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করে, সে সাবমিট করলো, টিকে গেল। আপনার খুব খারাপ লাগবে না? আমি যাব না, আব্বা আম্মাকে ছাড়া থাকতে পারি না, যাব না? শুধু তো যাবেন না, আপনি তো কয়েকটা ভিডিও বানাবেন, জানো আমি চান্স পাইছি, মসজিদের সব মাইকে আপনি মাইকিং করবেন। বাট আমরা জানি না। সো তাহলে আমি কিন্তু গল্প বলছি, বক্তব্য দিচ্ছি, বাট আমি কিছু মেসেজ আপনাদেরকে দিচ্ছি। নাম্বার 1, কি জিনিস আপনাকে ফলো করতে হবে। এই যে অপরচুনিটিস গুলো আছে এগুলো আপনাকে ফলো করতে হবে। ফলো করলে আপনার চোখের সামনে আসবে। আপনি হয়তো প্রথম দিন টিকবেন না, সেকেন্ড ডে আপনি টিকবেন না, 3rd 4th ডে আপনি টিকবেন না, আপনি হয়তো 100তম বার গিয়ে কোন একটা মেইল পাবেন যে মিস্টার মাহমুদ, ইউ আর সিলেক্টেড ফর দ্য নেক্সট আপকামিং ওয়াইসি সামিট ইন রাশিয়া। আপনার ওই গল্পটাই সবাই শুনবে। আপনি যে 99টা ফেল করছেন কেউ শুনবে না, দরকারও নাই শোনার। ফেল করা গল্প কেউ শোনা দরকার আছে? ওই দিন আপনাকে নিয়ে পত্রিকার কাটিং হবে, নিউজ হবে, স্ক্রল হবে, সবই হবে। আমরা কি চাই না যে আমার স্টুডেন্ট লাইফে এ ধরনের অ্যাচিভমেন্ট আমার সাথে যুক্ত হোক? চাই না? আপনি স্টুডেন্ট লাইফ শেষ করার পরে পাবেন না, কারণ 25 বছরের পরে অ্যাপ্লাই করা যায় না। আমার চোখের সামনে এখন কত অপরচুনিটিস আছে, আমি প্রত্যেকদিন দেয়ালের সামনে গিয়ে মাথাটা এরকম করি, ইস মাহমুদ কেন স্টুডেন্ট লাইফে তুই ভালো ছিলি না, কেন এগুলো স্টুডেন্ট লাইফে আমি ফলো করতাম না, করলে আজকে হয়তো 20 থেকে 30টা দেশ আমি ভ্রমণ করে ফেলতে পারতাম। কাদের টাকায়? ওই রাষ্ট্রের টাকায়। বুঝতে পেরেছি আমরা? তাহলে আমি আপনাদেরকে প্রথমে বললাম হচ্ছে ব্রেইনটাকে থিঙ্ক, মানে আমি আমার নিজেকে থিঙ্ক করবো অ্যাজ লাইক অ্যাজ জুকারবার্গ, অ্যাজ লাইক অ্যাজ বিল গেটস। তার দেরকে যে আমারও দেরকে যে, নাইলে আল্লাহর প্রতি যে আমার আপনার বিশ্বাস, এই বিশ্বাসটা ঠুনকো বিশ্বাস। কারণ আমাকে আপনাকে যে ক্যাপাসিটি দিয়ে পাঠাইছে, এটা যদি আপনি বিলিভ করতে না পারেন তাহলে আপনার ইমান দুর্বল। ইমানটা কি? দুর্বল। ওকে, নাম্বার 1 হচ্ছে আমরা এভাবে বিলিভ করবো যে আমি হচ্ছে ডায়মন্ড, আমি হচ্ছে একদম পৃথিবীর সবচেয়ে দামি রত্নটা, এই বিলিভটা করতে হবে। পারবো ইনশাল্লাহ? এন্ড নাম্বার 2,
আমরা যারা পলিটেকনিকে পড়ছি, পড়াশোনার পাশাপাশি আমাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে ইনভলভ হতে হবে। পারবো ইনশাল্লাহ? ইউথ অ্যান্ড গ্লোব আপনাদের জন্য কাজ করবে। ইউথ অ্যান্ড গ্লোবের সাথে আমি কাজ করি, আপনারাও চাইলে কাজ করতে পারবেন। ইউথ অ্যান্ড গ্লোবের সাথে যারা কাজ করবেন তারা সরাসরি আমার সাথে ফোনে কথা বলতে পারবেন। ওকে, সেই ঘোষণাটা আমি দিয়ে গেলাম। অনেকে আমার সাথে কথা বলতে চায়, তো এটা খুব তালে দেওয়ার কিছু না। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি এক্সট্রা কারিকুলার করলেন, এন্ড দেন আপনি এমন কিছু জিনিস ফলো করবেন আপনার চোখের সামনে যেন ওগুলাই আসে। ঠিক আছে তো? এমন কোনো কিছু আসবে না যেটা ভ্যালুলেস। ঠিক আছে? কথা দিচ্ছেন তো? ঠিকঠাক ফলো করবেন তো? ওকে, ফলো। আপনি পড়াশোনা করছেন, রেজাল্ট ভালো, আপনি এক্সট্রা কারিকুলার করছেন, আপনার সিভিটা স্ট্রং হয়েছে, আপনি ফলো করছেন, আপনি জানেন এখন আপনার সামনে শুধু একটাই চ্যালেঞ্জ, কেমনে অ্যাপ্লাই করতে হয়, তাই না? এটা আমরা কয়েকটা ওয়ার্কশপ করে আপনাদেরকে শিখাই দেবো ইনশাআল্লাহ, কিভাবে করতে হয়, অ্যাপ্লাইটা কিভাবে করতে। আমি প্রচুর এরকম, আমি যত অ্যাপ্লাই করছি লাস্ট 3-4 ইয়ার্স সব আমি রেখে দিচ্ছি, আমি আপনাদেরকে দিয়ে দেবো। সো তখন আপনি জানবেন যে কি করে অ্যাপ্লাই করতে। অ্যাপ্লাইটা করলেন, প্রথম ফেল করলেন, একটা সময় আপনারা ইনশাল্লাহ চান্স পাবেন ইনশাল্লাহ, কোনো না কোনো সামিটে আমরা আপনাকে দেখবো। সো এগুলো যদি নাও হয়, ফরগেট ইট, বাদ দিলাম। আপনার মধ্যে কিন্তু অনেক স্কিল কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে এই কাজগুলো করতে গিয়ে, রাইট? আপনি তো নিশ্চয়ই অ্যাপ্লাই করবেন বাংলায়, না? বাংলায় করবেন না, কক্সবাজারের আঞ্চলিক চিটাঙ্গা ভাষায় করবেন, তাই না? বলবে যে না, এই ছেলেটার মাতৃপ্রেম, দেশপ্রেম অনেক ভালো, একে সিলেক্ট করো। করবেন কি? কিসে করতে হবে? সো আপনার ইংলিশ রাইটিং স্কিল বাড়বে। আপনি যখন ইন্টারভিউ দিবেন আপনার বলার স্কিল বাড়বে না? হুদাই কোনো ভলান্টারি কাজ করা যাবে না যেটাতে কোনো এফোর্ট নাই, যেটা আপনাকে কোনো কিছু এনরিচ করবে না, এরকম কোনো কিছু করার দরকার নাই। তাহলে আপনার এটা হইলো, বাড়লো। আপনি কোনো কিছু না পাইলে কোনো অসুবিধা নাই। আমরা যদি 100 তলা বিল্ডিং এর উপর উঠতে চাই, 10 তলা 15 তলা উঠে লাগবে, অটো হয়ে যাবে, তাই না? 10 তলা 15 তলা কিন্তু অটো হয়ে যায়। আপনি 100 তলাটা টার্গেটে রাখতে হবে। ওকে, দেন এই সব কিছু করার পর আপনি 3rd ইয়ার 4th ইয়ার শেষ করলেন, আপনার গন্তব্য কোথায়? গাজীপুর। কোথায়? গাজীপুরে যাবেন, ডুয়েটে চান্স পাবেন, আমাকে মিষ্টি খাওয়ানোর জন্য ফোন দিবেন। আমি 4টা মেসেজ আপনাদেরকে দিলাম।